এই গাছের খেজুর কাঠ ফেললে বাধা পড়ছিল, ওইটি এক চ্যাংড়া সে বাধা তুলবে, যে ওর থেকে কিসে যেন ধোয়া লাগে, তার গাও পুড়ে গেছিল। পরে এখানে দুধ কলা মানা মানসি দিয়ে তার জীবনটা বেঁচে নেয়, তাছাড়া তো জীবন আর শেষ হয়ে যায়। কারণ এখানে কেউ লোভ লালসা করলে কোনো ধন পাবে না, ধন দেন আলে মালিক হলো সে সৃষ্টিকর্তা। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র সেই মনসা বা পদ্মা দেবী। সেই পদ্মা দেবীর আবাসস্থল আমরা আজ সেখানে চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সেই ঐতিহাসিক পদ্মা দেবীর বাসস্থান। এখানে বহু ধন সম্পদ রয়েছে, লক্ষ লক্ষ টাকা সম্পদ রয়েছে। যাক মনসা দেবী ভালোবাসবে তাক দিবি, যাক ভালো না বাসবে তাক দিবে না। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র পদ্মা দেবী। সেই পদ্মা দেবীর আবাসস্থল বা মনসা দেবীর আবাসস্থল, আজ সেখানে চলে এসেছি। সেই আবাসস্থলের ঘটনা, এখানকার স্মৃতি বিজড়িত দৃশ্য বলি আজ আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। এমন ভয়ঙ্কর জায়গা এবং এমন ভয়ঙ্কর সাপ বাড়ায় যে দেখে নিজেকেও ভয় লেগে যায়। সেই পদ্মা দেবীর আসনে আজ চলে এসেছি। আমার ঠিক এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটাই সেই ঐতিহাসিক পদ্মা দেবীর জায়গা। কালের বিবর্তনে আজ প্রায় শেষ। সেই মনসা মঙ্গল কাব্য থেকে আজ অবধি সেই জায়গায় আমরা উপস্থিত হতে পারলাম। এই সেই পদ্মার কোপা, যে পুরাতন ঐতিহাসিক, আপনারা বহুত জায়গা শুনেছেন, কিংবা হয়তো দেখেননি। এই যে বাস্তবে আপনারা দেখেছেন, এটাই এটাই সত্য প্রমাণ যে পদ্মার খোপা লক্ষ লক্ষ টাকার সম্পদ এবং লক্ষ লক্ষ টাকার জিনিস রয়েছে। কার ভাগ্যে আছে সেটা ভগবান ছাড়া কে করতে পারে। এখানকার সম্পদ নেওয়াও খুব কঠিন এবং আশা করলেও খুব খুব মৃত্যুজনক। মনসা মঙ্গলের কাব্যের যে চাঁদ সওদাগর ছিল, তার শেষ পুত্র লক্ষিন্দর। বেহুলা এবং লক্ষিন্দরের প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলা। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়ী সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। লক্ষিন্দরের পিতা চন্দ্র বণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব অর্থাৎ শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন, তাহলে মর্তে তার পূজা প্রচলন করা সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে এবং তাকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য। কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন। তখন ক্রোধান্বিত হয়ে মনসা তাকে অভিশপ্ত করেন। তার প্রত্যেকটি পুত্রের জীবন নাশ হয়। মনসার অভিশাপে এইভাবে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হন। তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সফল হন। শিব যখন মনসার পূজা না করে, তখন মনসা ক্রোধান্বিত হয়ে তার ৬ পুত্র, সর্বশেষ সপ্তম পুত্রকেও সর্পদংশনে বিনাশ করেন। বেহুলাই তার স্বামীকে বাঁচানোর জন্য ইন্দ্রাপুরী দেবতার আরাধনা করে। ইন্দ্রাপুরীতে দেবতাদের সন্তুষ্ট করে তিনি চাঁদ সওদাগরকে এই পূজার জন্য রাজি করান। চাঁদ সওদাগর পিছন মুখ ফিরে, অর্থাৎ মুখ অন্য দিক করে শরীরের পিছন দিক দিয়ে মনসার সামনে পুষ্প অর্পণ করেন। এতেই মনসা সন্তুষ্ট হয়ে তার ৭টি পুত্রর জীবন দান করে থাকে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। এই যে পুরাতন ঐতিহাসিক মা মনসা দেবীর যে জায়গাটা আপনারা দেখেছেন, এখানে খুব পুরাতন সাপ এবং আসন আছে। সেই আসন একজন পুরোহিত ছাড়া অন্য কেউ ওই আসনে সাধারণত যায় না। বড় বড় সাপ বের হয়, যাহা দেখে মানুষের ভয় লাগে, কিংবা মানুষ ভয়েও এখানে আসে না। এবং এখানে যায়
বেশি লোভ লালসা করবি তাক মা মনসা দেবী ধ্বংস করে দিবি। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র সেই মনসা বা পদ্মা দেবী। সেই পদ্মা দেবীর আবাসস্থল আমরা আজ সেখানে চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সেই ঐতিহাসিক পদ্মা দেবীর বাসস্থান। এইটাকে কেন্দ্র করে অনেক ঘটনা এখনো বিরাজমান। এইখানে সাধারণত সাধারণ মানুষ এইখানে প্রবেশ করতে পারে না। প্রচুর পরিমাণ সাপ এখনো এখান থেকে বের হয় এখানকার স্থানীয় লোকদের ভাষ্য মতে। তাদের ধারণা এখনো সেই পদ্মা দেবীর আসনটি অলংকৃত করতেছে বা পাহারাদার হিসেবে আছে সেই সাপগুলো এখনো তার অস্তিত্ব ধরে রেখেছে। মনসামঙ্গল কাব্যের বাস্তব রূপ বা বাস্তব ঘটনা কেন্দ্রিক যে ঘটনাটা আমরা পাই, সেই ঘটনাটা এইখান থেকেই আবির্ভাব। আজও কোনো মানুষ এইখানকার এই গাছের খেজুর কাঠ ফেললে বাধা পড়ছিল, ওইটি এক স্যাংরা সে বাধা তুলবে যে ওর থেকে কিসে যেন ধোয়া লাগে, তার গাও পুড়ে গেছিল। পরে এখানে দুধ কলা মানা মানসি দিয়ে তার জীবনটা বেঁচে নেয়, তাছাড়া তো জীবন আর শেষ হয়ে যায়। কারণ এখানে কেউ লোভ লালসা করলে কোনো ধন পাবে না, ধন দেন আলে মালিক হলো সে সৃষ্টিকর্তা। ওই আবাসনের একটা ছেলে এখানে প্রকৃতি ধন নেওয়ার জন্য আসছিল, কিন্তু মা মনসা দেবী দেওয়ার জন্য প্রকৃতি মন ছিল, কিন্তু ও বেশি লোভ করার কারণে সে ধ্বংস হয়ে গেছে, মানে মারাই গেছে। মাছ ধরা কাইনে মানে ও জাল নিয়ে আসছিল এই শুকনো মেহত মাছ ধরার জন্য, কিন্তু এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে দেয়। মা কথা মায়ে মাছ করে তুমি রান্না করে দাও আমি খামো। তো এই কথায় ওই শুয়ে পড়ছে, পরে যায় যায় মৃত্যু হিসেবে পড়ে আছে। এর একটি পাতাও ছিঁড়তে পারে না বা সাহস করে না। সাধারণত এর উপরে এইটার উপরে একটি মেলা কিছু সম্পদ আছে, মেলা পুইয়া সে এটি করে গেছে ফকিরেরা। তা ওটি এখন করবে গেলে যাই ফকিরিনতে করবে যায়, তাই মারা যায়। বিষয়টা একবার বলেন তো। ফকিরেরা আছে সম্পদ আছে, আমরা শুনি যে ওই সম্পদ আছে, সাত দেখছি টাকা আছে, তারপরে গণেশ আছে, এলে মূর্তি তুলবে রাখছিল ফকিরিনটা, আসে তারা আসতে পারেনি, বুঝা গেছে। এই সেই পথ, যে পথ দিয়ে এই জায়গায় উঠতে হয়। আসলে আমার সঙ্গে এই মুহূর্তে পুরোহিত নেই, তাই আমি এই ওপরে উঠলাম না। অদৃশ্যকেও কিছু বিশ্বাস করতে হয়। এই জায়গা দিয়ে এইখানে সাধারণত পূজা হয়। এই পূজা হওয়ার এই যে গাছ দেখতেছেন, এই গাছের একটি পাতাও কখনোই ছেঁড়া হয় না বা কেউ ছেড়ে না। জায়গাটা দেখেছেন, এই জায়গাটা খুঁড়ি ছিল খরার পরিপ্রেক্ষিতে, ধন নেওয়ার জন্য খরার পরিপ্রেক্ষিতে এই সুলঙ্গিত হতো। তাছাড়া এটা উঁচুই ছিল, যেখানে অলৌকিকভাবে যেগুলো সাপ বাড়ায় এগুলো খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর, যে ভয়ে আমরা আশপাশ আসতেও পারি না কিংবা ভিড়তেও পারি না। এবং এখানকার কেউ খড়ি কিংবা কোনো খ্যার লেও যেতে পারে না। আপনারা দেখেন ঘুরে সেগুলো, আসেন। এটা হলো কার যাওয়ার রাস্তা মনসা দেবী। সাপ এখন ধরেন বাড়ায় তো মানুষের দেখা যায় না, বেশি মানুষের কারণে দেখা যায় না। হ্যাঁ আগে বাড়াইতো কি সাপ তো বাড়ায় আত্রে, হয়তো হয়তো পূর্ণিমা রাতে আত্রে এলে বাড়ায়, মানুষের আশঙ্কা পাইলে বাড়ায় না।